কে কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে যেখানে জীবিত সব চরিত্র। আরে হারাধন, নৌকা তোল, নৌকা তোল। নদীতে ঝড় আসতে শুরু করেছে। একটু পরেই জল বাড়তি থাকবে। নদীর জল বেড়ে গেলে নৌকো যে কোথায় উঠে আসে তা তো তুই ভালো করেই জানিস। তারপর কাল সকালে আবার নৌকো উঠালে নামাতে হবে। আরে তুমি প্রত্যেকদিন রাতের বেলা এমন চেঁচামেচি করো কেন বলো তো? আরে নৌকা যদি জলে থাকে তাতে সমস্যাটা কি? আর যদি নৌকা জোয়ারের জলে একটু উপরে উঠে যায়, আর তাতে তো কোনো আপত্তির কিছু নেই। নৌকা তো খুব বেশি ভারী নয়, তুমি আমি মিলে এমনি ঠেললে নৌকা জলে নেমে যাবে। না রে হারাধন, রাতের বেলা নৌকো জলের উপরে রাখা ঠিক হয় না। তাছাড়া এইদিকে সব ঘাটগুলোই তো রাতের বেলা ফাঁকা থাকে। রাতে জলে অনেক কিছু থাকে হারাধন। তুই ছেলে মানুষ, তুই এসব জানিস নে। হারাধন সত্যিই ছেলে মানুষ। তার বয়স মাত্র 13 বছর, কিন্তু হাতে পায়ে সে বেশ লম্বা হয়ে গেছে। তাই সদানন্দ মাঝির সঙ্গে সে নদীতে মাছ ধরতে বেরোয়। বিকেলবেলা সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যায় তখন তারা বেরিয়ে পড়ে, আর অনেক রাত পর্যন্ত মাছ ধরে তারপর ফিরে আসে। এই ঘাটে নৌকা বেঁধে রেখে যে যার বাড়িতে ফিরে যায় আর সঙ্গে নিয়ে যায় মাছ। পরদিন সেই মাছগুলোই ভোরবেলা হাটে বিক্রি করতে যায়। এইভাবেই প্রতিদিনের অন্ন জোগাড় হয় তাদের। এখানে হাট প্রতিদিনই বসে। রেল স্টেশনের রাস্তা যেখানে গ্রামের রাস্তার সঙ্গে মিশেছে সেখানেই হাট। অনেকেই তাকে বাজার বলে, তবে গ্রামের লোকেরা তাকে হাট বলেই জানে। মাছ নিয়ে হাটে গেলে খালি হাতে ফিরে আসতে হয় না। মাছ বিক্রি করে সেই টাকায় প্রতিদিনের রসদ কিনে সদানন্দ আর তার সঙ্গে হারাধন বাড়িতে ফিরে আসে। সেভাবেই তাদের প্রায় 1 বছর চলছে। হারাধনের বাড়িতে তার মা রয়েছে, সদানন্দের কেউ নেই। কিন্তু আজ হারাধন কেমন যেন জেদ করল একটু। সে কিছুতেই নৌকা জল থেকে উপরে তুলবে না। ঝড় জলে যদি নৌকা উপরে উঠে আসে তাহলে আসুক, কিন্তু সে কিছুতেই নৌকা উপরে তুলবে না। ততক্ষণে সদানন্দ মাঝি নৌকা থেকে নিচে নেমে কোমরের খুদ থেকে একটা বিড়ি ধরিয়েছে। চারপাশে ধিকি ধিকি অন্ধকারে যেন চাঁদের আলোর মধ্যেও পিটপিট করে জ্বলছে। নদীর এই ঘর সামনের দিকটা খানিকটা ফাঁকা হলেও দুপাশে কিন্তু বেশ বড় জঙ্গুলে গাছ। বেশ বড় বড় কয়েকটা গাছের ঝাঁকড়া পাতা চারপাশে ছড়িয়ে এমনভাবে দাঁড়িয়ে থাকে যে রাতের অন্ধকারে সেদিকে তাকালে মনে হয় যেন অদ্ভুত কিছু একটা 2 হাত তুলে সামনের দিকে এগিয়ে আসতে চাইছে। ওদের এই পথে অনেক দিন হয়ে গেছে, এখন আর আলাদা করে ভয় ডর কিছু হয় না। নদীর ঘাটের জায়গাটা পেরিয়ে আরেকটু সামনের দিকে এগোলেই পায়ে চলা সরু একটা পথ। সেই পথ ধরে মিনিট 10 হেঁটে গেলে তারপর গ্রামের উত্তরের মাঠের কাছে গিয়ে ওরা পড়বে। সদানন্দ উঠেই এসেছিল সেখান থেকে। বিড়িটা ধরিয়ে লম্বা একটা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়েছে হারাধন। ছড়ছড় করে উঠে এলো ওপরে সদানন্দ। এগোতে যাবে সেখান থেকে হঠাৎ কি মনে হতে থমকে দাঁড়ালো। হারাধনের দিকে তাকিয়ে বলল, হারাধন, সত্যি করে বলতো, নৌকো উপরে তুলেছিস তো? আরে তোর আরে আরে ওতে কিছু হবে না। উফ, একদিন নৌকা উপরে না তুললে গোটা পৃথিবী ভেঙে যাবে না? চলো তো তুমি, চলো। না রে হারাধন, এই ঘাটের কথা তুই জানিস নে। বিশেষ করে ওপারেই তো আছে ওই রোজা মিয়ার ঘাট। এই ঘাটের কথা তো তুই ভালোভাবেই জানিস হারাধন। ওপারের রোজা মিয়া ঘাটের কথা ভালোভাবেই জানে হারাধন। রোজা মিয়ার গল্প সে শুনেছে, তাই তার গাটা শিরশির করে ওঠে। তারপর ওরা হাঁটতে হাঁটতে তখনই বেশ খানিকটা উপরে উঠে এসেছে। নদীর ধারটা নিচের দিকে হলেও তারপরে পথটা একটু ভালো হয়ে উপরে উঠে গেছে।
আবার হারাধন পিছনে। হারাধনের হাতে একটা হ্যারিকেন ছিল। রাতের বেলায় নৌকা চালানোর সময় হ্যারিকেন কাজে লাগে। পাড়ে উঠে সেটা নিভিয়ে দিয়েছিল। অন্ধকারে নৌকার দড়ি টানতে টানতে নৌকাটা বেশ খানিকটা উপরে তুলে নিয়ে এলো। তারপর দড়িটা হাতে নিয়ে গাছের সাথে দড়ি জড়িয়ে একটা হাত টান দিলেই নৌকা তড় করে উপরে উঠে আসবে। নৌকা তো নয়, একটা ছোট ডিঙি। হারাধন তাই ভেবেছিল, কিন্তু নৌকার কাছাকাছি গিয়ে হঠাৎ চমকে দাঁড়ালো। ডিঙি নৌকাটার মাঝামাঝি একটা নৌকার ছই রয়েছে। ছোট হলেও সেখানে একজন মাথা গুঁজে বসে থাকতে পারে। ছইয়ের ভেতরে নয়, ছইয়ের বাইরের দিকে নৌকার যে প্রান্তটা জলের দিকে রয়েছে সেখানে যেন কেউ বসে আছে। জলের ভেতর একটা ছপ ছপ শব্দ শুনে বোঝা যায় নৌকার উপরে বসে এসে দুটো পা কিংবা হাত দিয়ে জলে এমন শব্দ করছে। হারাধন কেমন যেন থমকে গেল। এতক্ষণ ধরে ওরা রোজামিয়া ঘাটের পাশ দিয়ে ওপার থেকে এপারে এসেছে। আশেপাশে কোথাও কোনো নৌকা দেখেনি। জনমানুষ থাকার তো কথাই নয়। এমন শীতের সময় জনমানুষই থাকে না রাস্তায় সেভাবে। তাছাড়া চারপাশে কুয়াশা রয়েছে। হ্যারিকেনের আলোর জন্য কুয়াশাটা এতক্ষণ ভালোভাবে বোঝা যায়নি। এইবার কুয়াশাটা বোঝা যেতে লাগলো। হারাধনের মনে হতে লাগলো তার চোখের সামনে দলা দলা কুয়াশা একসাথে জমা হয়ে কুয়াশার পর্দা ঢেকে দিল তার চোখের সামনে। হারাধন গলা তুলে মাঝিকে ডাকতে যাবে, তার আগে ওপাশে বসে থাকা জিনিসটা একবার মুখ তুলে তাকালো হারাধনের দিকে। হারাধনের মনে হলো এই আধো অন্ধকারে কুয়াশার ভেতরে মূর্তিটার আর কিছু দেখতে না পেলেও তার দুটো সাদা ফ্যাকাশে চোখ সে ঠিক দেখতে পেয়েছে। ঠিক তখনই একটা খিলখিলে হাসি শোনা গেল। তারপর কি যেন দৌড়দার করে নৌকার পাটাতন ধরে এগিয়ে আসতে লাগলো পাহাড়ের দিকে। ততক্ষণে ওপর থেকে সদানন্দ মাঝি নিচে নেমে গেছে। একটা অদ্ভুত গন্ধ এসে পড়েছিল, আর সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিল হারাধনের কোনো বিপদ হতে চলেছে। এই জিনিসটা যখন নৌকা থেকে একটা লাফ দিয়ে হারাধনের গায়ের ওপর পড়তে যাবে, ঠিক তখনই সদানন্দের হাতের একটা হ্যাচকা টানে হারাধন গিয়ে পড়ল পাশের মাটিতে। জিনিসটা ছিটকে এসে পড়ল সদানন্দ মাঝির পায়ের উপর, আর তাতেই সদানন্দ মাঝির পায়ের কাছে লম্বা লম্বা নখের একটা আঁচড় কেটে গেল। সদানন্দ সঙ্গে সঙ্গে গলায় ঝুলানো থাকা তাবিজটা হাতে নিয়ে বিড়বিড় করে চীনা মন্ত্র পড়ছিল, আর তাতেই বাঁশের মতো তীক্ষ্ণ চিৎকারের শব্দে আর সঙ্গে সঙ্গে গোটা জায়গাটা কালো ধোঁয়ায় ভরে গেল। হারাধন ছিটকে গিয়ে পড়ল মাটিতে। যন্ত্রণায় তখন সে চিৎকার করছে, তার মুখ থেকে গঙ্গানির মতো শব্দ বেরিয়ে আসছে। হারাধন প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল আর কাঁদতে কাঁদতে বলল, কি ছিল ওটা? জলে ওরকম অনেক কিছু থাকে, সুযোগ পেলেই নৌকোয় উঠে বসে। একবার নৌকোয় উঠে বসতে পারলে আস্তে আস্তে ওরা অনেক ক্ষতি করতে পারে। এখন চল চল চল, এখান থেকে চল। একবার যখন ও চলে গেছে আর আসবে না, ওই নৌকো আর জলেই থাক। একরকম খোঁড়াতে খোঁড়াতে সদানন্দ হাঁটতে লাগলো। হারাধন হাঁটছে আর মাঝে মাঝে কুয়াশার ভেতরে নদীর জলের দিকে তাকাবার চেষ্টা করছে। নৌকার শব্দের সঙ্গে জলের ঢেউ এসে লাগার একটা ছলাৎ ছলাৎ শব্দ বারবার শোনা যাচ্ছে। হারাধন বারবার নিজের চোখের সামনে সেই বিভৎস মূর্তিটাকে দেখতে পাচ্ছিল। সাদা দুটো ফ্যাকাশে চোখ আর মুখটা এত ভয়ঙ্কর যে হারাধন কল্পনাও করতে পারবে না। রোজা মিয়ার ঘাট থেকেই কি তাহলে ওটা পিছু নিয়েছিল? সদানন্দ মাঝি সেটা ভাবতে ভাবতে দ্রুত এগোতে লাগলো গ্রামের দিকে। পরপর 3টে দিন সদানন্দের কিন্তু বেশ জ্বর রইল। জ্বর কখনো বাড়ে, কখনো কমে, আবার কখনো একেবারে ছেড়ে যায়। খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না। হারাধন মাঝে মাঝেই তাকে এসে দেখে যায়।
গ্রামের কবিরাজ ওষুধপত্র দিয়েছে, কিন্তু সদানন্দের খুব বেশি উন্নতি হলো না। গ্রামের কেউই কিছু বুঝতে পারল না। তার আগেই হঠাৎ করে একদিন সদানন্দ জ্বরের ঘোরেই মারা গেল। আসল কথাটা কাউকেই বলেনি সদানন্দ। হারাধনকেও বলতে বারণ করেছিল, কিন্তু সদানন্দের মৃত্যুর পর বারবার হারাধনের মনে হতে লাগলো সদানন্দের মৃত্যুটা যেন তার কারণেই হয়েছে। সে আর কখনো রোজা মিয়ার ঘাটের কাছে যাবে না। কিন্তু মানুষ যা ভাবে তা সর্বদা হয় না। তাই হারাধন যেভাবে ভেবেছিল সেইভাবে কিছুই হলো না। নদীর জল বয়ে গেল অনেক। দেখতে দেখতে বছর ঘুরে পেরিয়ে গেল 400 বছর। একদিন সন্ধ্যের দিকে একজন লোক এসে দাঁড়ালো নগর ঘাটের কাছে। তার নাম সদাশিব। সে যাবে রোজা মিয়া ঘাটের পাশে নয়নতলির ঘাটে। স্টেশনে এসে সে যখন নেমেছে তখন সন্ধ্যা হব হব করছে। এখান থেকে নদীর ঘাট পর্যন্ত আসতে তার বেশ খানিকটা সময় লেগে গেছে। একেতেই ভারী চেহারা, তার উপর অচেনা জায়গা। লোকেদের কাছে জিজ্ঞাসাবাদ করে করে যখন নৌকার ঘাটের কাছে এসে পড়ল, তখন কিন্তু সেইখানে কোনো মাঝি নেই। ওইখানে তো কোনো মাঝি দেখতে পাচ্ছি না। আমাকে আজ রাতেই নয়নতলির ঘাটে যেতে হবে, তারপর সেখান থেকে আবার হাঁটা পথে বেশ খানিকটা। আজকের মধ্যে পৌঁছতে না পারলে তো কোনো লাভই নেই। সদাশিব ঠিকই বলেছিল। একটি বিশেষ কাজে তাকে আজকের রাতের মধ্যেই কিংবা কালকে ভোরবেলা হলেও পৌঁছাতে হবে নয়নপুরে। নয়নতলির ঘাট থেকে নয়নপুর যেতে প্রায় ঘণ্টাখানেকের পথ। স্টেশন থেকে নৌকা পেরিয়ে এই পথেই সব থেকে সুবিধা হয়, না হলে অনেকটা পথ ঘুরে যেতে হবে। সেই পথে গেলে আজ রাতের মধ্যে কেন, কাল দুপুরের মধ্যেও সে নয়নপুরে পৌঁছাতে পারবে না। ঘাটের কাছে বসে জলের দিকে তাকিয়ে সদাশিব দীর্ঘশ্বাস ফেলছিল। চাঁদটা আকাশের এক প্রান্ত ধরে গুটি গুটি পায়ে যেন উপরের দিকে হাঁটতে শুরু করেছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে সদাশিবের দীর্ঘশ্বাস ক্রমশই বাড়তে লাগলো। অনেকক্ষণ বসে থাকার পরেও যখন কিছুই হলো না, তখন সবে নদীর ঘাট ছেড়ে উঠতে যাবে, এমন সময় দাঁড় বাওয়ার ছলাৎ ছলাৎ শব্দ সে শুনতে পেল। সদাশিব কেমন যেন মনে মনে আশার সঞ্চার পেল। সদাশিব জলের দিকে আরেকটু এগিয়ে এসে দাঁড়াতেই দেখতে পেল সেদিক দিয়ে একটা ছোট ডিঙি নৌকা দাঁড় বাইতে বাইতে এদিকেই আসছে। নৌকায় যে বসে আছে তার খালি গা, একটা লুঙ্গি পরনে, একটা লণ্ঠন জ্বলছে। একপাশে মাছ ধরার জাল গুটিয়ে রাখা হয়েছে। ছইয়ের ভেতরেই বোধহয় মাছও রয়েছে। কিছুর একটা আষ্টে গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে। ও ভাই, ও মাঝি ভাই, বলছি আমায় একটু নয়নতলির ঘাটে পৌঁছে দেবে? বড় বিপদে পড়েছি। আজ রাতের মধ্যে না গেলে। আপনার কি মাথা খারাপ হয়েছে? রাতের বেলা ওই দিকে কোনো নৌকা যাবে না। নয়নতলির ঘাটে যেতে হলে ওই ওই রোজা মিয়ার ঘাট পেরিয়ে যেতে হবে। আর রোজা মিয়ার ঘাটে রাতের বেলা নৌকা লাগাবে এমন সাধ্যি কার আছে? হ্যাঁ, কিন্তু আমায় নিয়ে ভেবো না, আমি ওখানে যাব। রোজা মিয়ার ঘাটে যাব না, আমি যাব নয়নতলির ঘাটে। দুটো ঘাট কি একই জায়গাতে? হারাধন দাঁত বের করে হাসে। চারপাশের আধারে আর হ্যারিকেনের অল্প আলোতে তার দাঁতগুলো কেমন যেন চকচক করে ওঠে। সদাশিবের ভয় হয়। এই অচেনা অজানা জায়গায় নদীর জলে নৌকার মাঝে বসে ওই মাঝির হাসিটা অমন কেন? তার সঙ্গে বেশ কিছু টাকা রয়েছে। যে বিশেষ কাজে সে যাচ্ছে সেই কাজের জন্য ওই টাকা তার প্রয়োজন। এক বিশ্বস্ত লোক তার হাত দিয়ে টাকাটা পাঠিয়েছে। ওই টাকাটা পৌঁছাতে না পারলে আরো বড় বিপদ হবে। সদাশিব তার কোমরের কাছ থেকে টাকার থলিটা একবার অনুমানও করে নেয়। তারপর বলে, এমনিতেই স্টেশনে নামার সময় আপনাদের সবাই বলা বলি করছিল অন্ধকারে রাতের বেলা নাকি এপার থেকে ওপারে নৌকো চট করে যায় না। কিন্তু তুমি তো নদীর জলেই আছো,
আর যাওয়ার সময় মাঝিরা কাউকে নাকি ফেরায় না বলে শুনেছি। আমাকে একটু সাহায্য করো ভাই, তাতে তোমার যদি কিছু টাকা লাগে আমি তা দেব, কিন্তু আমার যাওয়াটা যে বিশেষ প্রয়োজন। হারাধন পড়ল বড় বিপদে। লোকটার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে একটা কথাও মিথ্যে বলছে না সে। তাছাড়া তার চেহারাটাও বেশ ভালো। অর্থবান লোকেদের চেহারায় যে একটা জৌলুস থাকে তারও তেমন আছে। চেহারাটা একটু মোটার দিকে, গোলগাল মুখ, মাথার চুল সুন্দর করে আঁচড়ানো, চোখে একটা চশমা, এমনকি পরনের জামা কাপড়টাও বেশ দামি বলেই মনে হলো। টাকার জন্য হারাধন ভাবে না, কিন্তু লোকটি যদি সত্যি বিপদে পড়ে থাকে তাহলে তাকে না নিয়ে গেলেও তো সমস্যা। আপনাকে ওপারে নিয়ে যাওয়া আমার কর্তব্য। আপনি বিপদে পড়েছেন বলেছেন, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখুন, যাওয়ার সময় জলের মধ্যে যদি কিছু হয় মনের ভুলেও পেছনের দিকে তাকাবেন না। আর যেই আপনার নাম ধরে ডাকুক না কেন, একবারও সাড়া দেবেন না। সাড়া দিয়েছেন কি মরেছেন। সদাশিবের একবার হাসি পেয়েছিল, কারণ সে মফস্বলের মানুষ। গ্রামের লোকেদের মধ্যে এই সমস্ত ভূতপ্রেতের কুসংস্কার যে আছে সেই কথা সে ভালোভাবেই জানে। কিন্তু তাই বলে এমন একটা লোকের সঙ্গে নৌকায় ওপারে যেতে তার কেমন একটা হচ্ছিল। মাছের গন্ধে চারপাশটা ম ম করছে। লোকটার গায়েও কেমন যেন নোংরা, পরনের কাপড়টাও কালচে হয়ে গেছে। কতদিন যে ভালোভাবে সাবান দিয়ে স্নান করেনি সে কথা বোঝা যায় না। নোংরা এখানে ওখানে কাঁকড়ার খোল, মাছের আঁশ, কচুরিপানা পর্যন্ত রয়েছে। কোথায় যে বসবে আর কিভাবেই বা যাবে। কিন্তু বিপদ যে বড় বালাই। আজ রাতের মধ্যে তাকে নয়নপুরে যেতেই হবে। তাই আর দেরি না করে হারাধনের নৌকায় ছোট একটা লাফ দিয়ে উঠে পড়ল সদাশিব। আর একটু হলেই কচুরিপানাতে পা পিছলে নদীর জলে গিয়ে পড়তো। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে ছইয়ের ভেতরে ঢুকলো। ছইয়ের ভেতরে কতগুলো মাছ রয়েছে, জ্যান্ত। মাছগুলো জলের মধ্যে রেখে রেখে তারপর একটা ছোট মতো গ্রামে জল দিয়ে তার মধ্যে রাখা হয়েছে। তাতে মাছগুলো বেঁচে থেকে মরে গেলে কাল সকালে হাটে বেচতে অসুবিধা হবে। জানতো মাছের খদ্দের অনেক বেশি হয়। মাছগুলো ছটফট করছিল, আর তার পাশে কোনো রকমে শরীরের ভেতরে উবু হয়ে বসে থাকা সদাশিবের বুকটা করছিল ঢিপ ঢিপ। ডিঙিটাও ছোট, তাছাড়া নদীর জল এখন অনেক বেশি। এই রাতে যদি পারাপার হতে গিয়ে কোনো রকমে উল্টে যায় তাহলেই তো হয়েছে। সে সাঁতার জানে না। নয়নপুরে কার বাড়িতে যাবেন আপনি? এই পথে অনেকেই আসে নৌকা পারাপার হওয়ার জন্য। এই ঘাট ছাড়া তো আগে পিছে আর তেমন ঘাট নেই। আরেকটা ঘাট আছে ওই অনেক দূরে, সে ওই স্টেশন দিয়ে যেতে হয়। নিতাই চক্রবর্তীর বাড়িতে যাব। সে আমার চেনা, বিশেষ প্রয়োজনে আমায় যেতে হচ্ছে। কাল তার বাড়িতে একটা কাজ আছে, তার জন্য বেশ কিছু। বাকি কথাটা সদাশিব আর বলল না। অচেনা অজানা লোকটাকে টাকার কথা বলাটা ঠিক হবে না, বলা যায় না। ছুরি কিংবা কাটারি গলায় বাগিয়ে ধরে তার কাছ থেকে টাকা নিয়ে চম্পট দিতে পারে, কিংবা নদীর জলে ডুবিয়ে মারতে পারে। কোমরের থলিতে থাকা টাকাটা আর একবার অনুভব করে নিয়ে চুপ করে বসলো সদাশিব। কিন্তু খুব একটা খারাপ লাগছিল না। শীত আসবো আসবো করছে। একটা ঠান্ডা হাওয়া বারবার ছইয়ের ভেতর যেন ঝাপটা দিয়ে যাচ্ছে। মাছের গন্ধটায় প্রথমে একটু অস্বস্তি হলো, কিন্তু ব্যাপারটা কেমন যেন সামলে গেল। বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দে মাঝে মাঝে হারাধনের দিক থেকে গুনগুন করে ভেসে আসা কি যেন একটা কথাবার্তা, সবকিছুই সদাশিবের কেমন যেন অদ্ভুত লাগছিল। এমন অভিজ্ঞতা তার এই প্রথম। অনেকটা এগিয়ে আসার পর যখন নদীর মাঝামাঝি পেরিয়ে ওরা ওপারের কাছাকাছি এসে পড়েছে, এমন সময় হারাধন সতর্ক গলায় বলল, সাবধান বাবু, এবার রোজা মিয়ার ঘাট। ওই যে দেখা যায়। সাবধান, কেউ ডাকলে একবারও সাড়া দেবেন না। আর যদি কিছু দেখেন তাহলে কিন্তু ভয় পাবেন না। সাবধান। হারাধনের কথার মধ্যে কি যেন একটা ছিল। হারাধন কমিয়ে রাখা হ্যারিকেনের আলোটা
ততক্ষণে বাড়িয়ে দিয়েছে, যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। হারাধন পারলে যেন আগুনটা আরো বাড়িয়ে দেয়। তারপর খুব ধীরে ধীরে নৌকা চালাতে লাগলো। নদীর মাঝ বরাবর ভালোভাবে চলা যায় না, নদীতে ঢেউ আছে, কিন্তু হারাধন যে কেন নদীর এই পাশ দিয়ে ওই নয়নতলির ঘাটে সরাসরি গেল না, সেটা প্রথমে সদাশিব বুঝতে পারল না। পরে বুঝতে পারল রাতের বেলা ওই দিক দিয়ে নৌকা নিয়ে যাওয়া ভালো কাজ নয়। রোজা মিয়ার ঘাটের দিকে যত আসতে লাগলো, হারাধন কেমন যেন পাথরের মতো হয়ে যেতে লাগলো। সে নৌকা চালিয়ে যাচ্ছে এবং আরো খানিকটা এসেছে, এমন সময় ওই ঘাটের কাছ থেকে কার যেন চিৎকারের শব্দ শোনা গেল। কই গো, তোমরা কোথায় যাচ্ছ এ পথে? আমায় আমায় নিয়ে যাও, আমায় ফেলে যেও না, আমাকে নিয়ে যাও। কই গো, কোথায় যাচ্ছ তোমরা? আমায় ফেলে যেও না, নিয়ে যাও, আমায় নিয়ে যাও। একটা মেয়ের কাতর কণ্ঠে আর্ত চিৎকার কানে ভেসে আসতে লাগলো। সদাশিব মুখ বাড়িয়ে বাইরের দিকে তাকাতে যেতেই হারাধন তাকে একটা ধমক দিল। আপনাকে বলেছি না ওদিকে তাকাবেন না, কোনো কিছু শুনলে উত্তর পর্যন্ত দেবেন না, বিপদ বাড়বে বাবু। আপনি আপনি ছইয়ের ভেতরে থাকুন, যান। দূর থেকে ভেসে আসা চিৎকারটা কিন্তু বাড়তেই লাগলো, যেন মনে হতে লাগলো একজন নয় অনেকজন মিলে একসাথে চিৎকার করছে। সদাশিবের মনে হতে লাগলো নদীর ওই পাড়টায় একসাথে লাইন দিয়ে যেন অনেকে দাঁড়িয়ে রয়েছে। তারা কাতর স্বরে চিৎকার করে হারাধন আর সদাশিবের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। কারা ওরা? এত রাতে ওখানে দাঁড়িয়ে চিৎকার করছে কেন? সদাশিবের মনের অবস্থা বুঝতে পেরেই হারাধন বলল, ওরা মানুষ নয় বাবু, ওরা মানুষ নয়। ওই ওই রোজা মিয়ার ঘাটের আশেপাশেই ওরা থাকে, মানুষ পেলে ওরা জ্যান্ত ছিঁড়ে খায়। সদাশিব হারাধনের বারণ অগ্রাহ্য করেও একবার নৌকার ছইয়ের ভেতর থেকে দূরের দিকে উঁকি দিল। ঘাট খুব বেশি দূরে নয়, চাঁদের আলো রয়েছে। আর সেই চাঁদের আলোয় ঘাটের দিকে তাকাতেই দেখতে পেল, কোথায় ঘাট? এ তো আগাছা জঙ্গলে ভরা জায়গা, আর সেই জঙ্গলের মাঝে দাঁড়িয়ে কালো কালো লম্বা লম্বা কতগুলো ছায়ামূর্তি যেন একভাবে চিৎকার করে ওদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। এত লম্বা লম্বা ছায়ামূর্তি কোনো মানুষের হতে পারে না। সদাশিব মুহূর্তের মধ্যে নিজের মাথাটা পেছনের দিকে ঢুকিয়ে আনে, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। হারাধনের চিৎকারটা শেষ হওয়ার আগেই নৌকাটায় কিছু যেন ধাক্কা লাগলো। ডিঙি নৌকা নদীর জলে সহজে ডুবে যায় না, তাছাড়া যে নদীর জলে এমন সামান্য ঢেউ থাকে সেই নদীর জলে তো নয়। কিন্তু প্রবল সেই ধাক্কায় ডিঙিটা একরকম কাত হয়ে গিয়েছিল। হারাধন সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়েছিল জলে, হ্যারিকেনটাও সাথে গিয়ে পড়ল জলে। সদাশিব কিন্তু জলে পড়েনি। ছইয়ের ভেতর সেখানে একটু বেসামাল হয়ে পড়ে গিয়েছিল। জলের মধ্যে থাকা মাছগুলো ছিটকে এসে পড়েছিল তার গায়ের উপর। গোটা শরীর মাছের জল আর গন্ধে কেমন আষ্টে গন্ধ হয়ে গিয়েছিল। হারাধন জলে পড়ে সঙ্গে সঙ্গে সামনে নিয়ে উপরে উঠে আসতে যাবে, এমন সময় দেখতে পেয়েছিল দৃশ্যটা। ডিঙি নৌকার যে দিকটা দুহাতে চেপে ধরে হারাধন ওঠার চেষ্টা করছে, ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ হারাধনের চেয়ে বেশ কিছুটা দূরে ওই নৌকার পাশে দুটো হাত রেখে আর একটা ছায়ামূর্তি সোজা তাকিয়ে আছে তারই দিকে। এক মুহূর্তের জন্য হলেও হারাধন চিনতে পারল মূর্তিটাকে। আজ থেকে 4 বছর আগে ওই নদীর ঘাটের কাছে এই ছায়ামূর্তিটাই হারাধনের উপর আক্রমণ করেছিল। সেদিন সদানন্দ তাকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু আজ হারাধন জানত রোজা মিয়া ঘাটের কাছ দিয়ে যাওয়ার সময় সেদিকে না তাকালে কিংবা কোনো উত্তর না দিলে কিচ্ছু হতো না। কিন্তু এই মুহূর্তে তার কথা তো সে ভুলেই গিয়েছিল। হারাধনের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। মূর্তিটা উল্টো দিক থেকে অদ্ভুতভাবে খনা গলায় হেসে উঠে বলল,
কতদিন ধরে অপেক্ষা করেছি তোর জন্য। এতদিন পর তোকে কাছে পেয়েছি। সদাশিব ছইয়ের ভেতর থেকে সমস্ত কিছুই শুনতে পেয়েছিল। আধো অন্ধকারে হলেও চাঁদের আলো দেখতে পেয়েছিল। ডিঙি নৌকার দুই দিক থেকে দুইজন যেন উপরে ওঠার চেষ্টা করছে। তার মাথা গুলিয়ে উঠল। জলের মধ্যে তো একজন ছিল, তাহলে দুজন উঠল কি করে? সদাশিব চুপ করে পাথরের মূর্তির মতো বসে রইল। ততক্ষণে মূর্তিটা একটা লাফ দিয়ে ওপরে উঠে পড়েছে। হারাধন নৌকাটা ছেড়ে দিয়ে জলের মধ্যে ডুব দিল। আগের মতোই এইবার ঘুরে তাকালো সদাশিবের দিকে। চাঁদের আলোয় ছায়া মূর্তির দিকে তাকিয়ে সদাশিবের প্রাণবায়ু এক মুহূর্তের মধ্যে বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। এটা কি দেখছে সে? এতদিন ধরে ভূতের গল্প সে অনেক শুনেছে, কিন্তু কখনো বিশ্বাস করেনি। নিজের চোখে না দেখে কিছু বিশ্বাস করার মতো পাত্র সে নয়, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা ওই বিভৎস মূর্তিটা ভূত ছাড়া আর কি হতে পারে? সদাশিব সঙ্গে সঙ্গে সামনে থাকা সেই জলের বালতিটা তুলে ধরল। সেটাকেই বাগিয়ে দিয়ে বলল, খবরদার, খবরদার, আমার কাছে এলে কিন্তু বিপদ হবে। একটা অদ্ভুত হাসির সঙ্গে ডিঙিটা যেন অদ্ভুতভাবে তুলতে লাগলো। সদাশিব বুঝলো ডিঙিটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর সেইভাবেই একবার এপাশে একবার ওপাশে কাত হতে শুরু করেছে। কোনো একটা অদ্ভুত মন্ত্র বলেই যে ব্যাপারটা হচ্ছে তা বুঝতে সদাশিবের দেরি হলো না। এইভাবে আর কিছুক্ষণ যদি চলতে থাকে তাহলেই ডিঙিটা এক পাশে কাত হয়ে যাবে, আর ডিঙির ওপরে থাকা ওইটা যে নৌকা থেকে যে কোনো সময় ছিটকে পড়ে জলে পড়বে সেটাও সদাশিব বুঝতে পারছিল। কিন্তু এবার সে কি করবে? একবার চিৎকার করে উঠল সে। এত রাতে এখানে তো আর তার চিৎকার শোনার মতো কেউ নেই। রোজা মিয়া ঘাটের দিকে একসঙ্গে কতগুলো শিয়াল ডেকে উঠল, আর তারপরেই হাসির শব্দ শোনা গেল। সদাশিবের মনে হলো নৌকাটা যেন এবার আস্তে আস্তে রোজা মিয়ার ঘাটের উদ্দেশ্যেই চলতে শুরু করেছে। মূর্তিটা কখন যে নৌকা থেকে সরে গেছে সদাশিব বুঝতে পেরেই ছই থেকে এক লাফে বাইরে বেরিয়ে এসে জলে ঝাঁপিয়ে পড়তে যাবে, এমন সময় দেখতে পেল পেছনের দিকে একদম শেষে ছায়া মূর্তিটা চুপ করে বসে রয়েছে তারই জন্য। বেরোতেই সে এসে নিজের একটা হাত দিয়ে সরাসরি পায়ের কাছটা খামচে ধরে তারপর একটা হ্যাঁচকা টানে তাকে টেনে ছিটকে ফেললো নৌকার ছইয়ের উপরে। কাটা কলা গাছের মতোই ধপ করে নৌকার খোলের ভেতর পড়ে হাত আর মুখের কাছটায় প্রচণ্ড আঘাত লাগে। সে ঘুমাতে ঘুমাতে কিছু বলার চেষ্টা করে, কিন্তু পারে না। ততক্ষণে সেই ছায়ামূর্তিটা তাকে এক লাফে তার বুকের ওপরে এসে বসেছে। হারাধন নেই, সরাসরি বুকের এক পাশটা কেটে গিয়ে গল গল করে রক্ত বেরোতে থাকে। সদাশিব নিজের হাত দুটো দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করে, কিন্তু পারে না। তার আগে কেমন করে যেন ধারালো একটা হাত তার গলা লক্ষ্য করে এগিয়ে আসে। গলার এক পাশ থেকে খামচে খানিকটা মাংস তুলে নেয়। এতটা পর্যন্ত সদাশিব মেনে নিয়েছিল, লড়াই করার শেষ চেষ্টা করেছিল, কিন্তু এইবার যে ব্যাপারটা ঘটে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। নৌকাটা কখন যেন রোজা মিয়ার ঘাটের কাছে চলে এসেছে, আর সেই ঘাটের আগাছা জঙ্গলে দলে দলে ছায়ার মতো কারা যেন নেমে আসছে নিচের দিকে। সদাশিব বুঝতে পারে যারা নেমে আসছে তারা নিশ্চয়ই তাকে সাহায্য করার জন্য আসছে না। তাদের লম্বা লম্বা কালো ছায়া শরীর, চোখের জায়গা সাদা ভাটার মতো আগুন, হিংস্র দাঁত, আর মুখ থেকে বেরিয়ে আসা বাঁশের শব্দের মতো তীক্ষ্ণ হাসির শব্দে তার গোটা শরীর যেন ঝমঝম করে উঠতে থাকে। বারবার তার হারাধনের কথা মনে পড়তে থাকে। একবার মাত্র বাইরে তাকিয়ে ওই দিকটায় দেখেছে বলেই এত বড় সর্বনাশ হয়ে গেল তার। আর তার নয়নপুরে যাওয়া হবে না,
নয়নপুরে নিতাই চক্রবর্তীর বাড়িতে আজ যেতে না পারলে নিতাই চক্রবর্তী যে বড় বিপদে পড়বে সেই কথাটাই তার বারবার মনে হচ্ছে। এইবার সে মনে কেমন একটা সাহস পেয়ে যায়। সদাশিব শরীরের সমস্ত জোর একত্র করে বুকের ওপর এসে বসা সেই ছায়ামূর্তিটাকে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করে, আর ঠিক তখনই জলের ভেতর থেকে কে যেন একটা বেরিয়ে আসে। ডিঙি নৌকার পাশে থাকা একটা লোহার দা বের করে ছায়ামূর্তিটার গলা লক্ষ্য করে চালিয়ে দেয়। সদাশিব অবাক হয়ে যায় সেই দায়ের ঘা গলায় লাগার সঙ্গে সঙ্গে। ছায়ামূর্তিটা সদাশিবকে ছেড়ে দিয়ে একটা তীব্র চিৎকার করে ঝাঁপিয়ে পড়েছে নদীর জলে। কালো কালো যে ছায়াগুলো ছুটে আসছিল তারাও কেমন যেন ছত্রভঙ্গ হয়ে যায় মুহূর্তের মধ্যে। হারাধন ততক্ষণে হাতের দা তুলে রুখে দাঁড়িয়েছে। ভাই, এত বড় বিপদ হবে জানলে তো আমি কখনো এই পথে আসতামই না। চিন্তা করবেন না বাবু, আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনার কোনো চিন্তা নেই। আমাদের এইখান থেকেই রংপুরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। নৌকা নৌকা এই পারেই থাক। আপনি আসুন, আসুন আমার সঙ্গে। ওরা কিন্তু এত সহজে পিছু ছাড়বে না। ওরা কারা ভাই? এমনভাবে কেন আমাদের প্রাণ নিতে চাইছিল? আগে ঠিক বলতে পারবো না বাবু, তবে অনেক বছর আগে এক মাঝির কাছে ওদের কথা শুনেছিলাম। ওই রোজা মিয়ার ঘাটের কাছে নাকি একবার একটা নৌকা ডুবি হয়েছিল। ঝড় বৃষ্টির সময় ছিল বাবু। রোজা মিয়ার ঘাটে নাকি অনেক বসতি ছিল আগে। তো সেবার বন্যার সময় ওই ঘাটের কাছে যে কয়েক ঘর বসতি ছিল সবাই নাকি একসাথে ডুবে যায়। দুটো নৌকায় তারা সকলেই উঠে পড়েছিল। সেই প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে ওই রোজা মিয়ার ঘাটের কাছ থেকে নৌকা নিয়ে তারা নদী পার হয়ে এপারে আসার চেষ্টা করেছিল। হয়তো পুরোটাই একটা গল্প। তারা হয়তো নৌকায় করে সেই বন্যার জল বাড়ার মধ্যেও কোথাও একটা যাওয়ার চেষ্টা করেছিল। সে যাই হোক, কিন্তু সেই ঝড় জলের মধ্যে তারা নৌকায় উঠেছিল বটে, তবে দুটো নৌকায় অনেক লোক মরে গিয়েছিল। রোজা মিয়া বরাবর সবাইকে সাবধান করেছিল যে একেবারে তারা ওখান থেকে যেতে পারবে না, অল্প অল্প করে ওখান থেকে যাওয়ার জন্য, কিন্তু কেউ তার কথা শোনেনি। তারপরে দুর্ঘটনা ঘটে যায়। দুই নৌকো ভরা লোকজন নিয়ে হঠাৎ করেই দুটো নৌকা সেই ঝড় বৃষ্টির মধ্যে উল্টে যায়। নদীতে জলে ভেসে যায় সবার শরীর। শুধু শুধু রোজা মিয়া বেঁচে ছিল, কারণ রোজা মিয়া তখন নৌকায় ওঠেনি। হারাধন কেমন এলোমেলো ভাবে কথাগুলো বলল, আর তবু সদাশিব আসল ব্যাপারটা বুঝতে পারল না। কিন্তু রোজা মিয়া কেন নৌকা চাপেনি এই ব্যাপারে কোনো প্রশ্ন সে করল না, কারণ এমন সময় এত কৌতূহল ভালো নয়। তারা ছুটতে ছুটতে জঙ্গলের আরো ভেতরে এসে পড়েছিল। এখান থেকে একটা পথ আছে। পেছনের দিকে তাকিয়ে কাউকে ছুটে আসতে না দেখে ওরা কেমন যেন গতি কমিয়ে দিল। একেতেই চারপাশটা অন্ধকার, চাঁদের আলোয় একটু আগে পর্যন্ত সব দেখা যাচ্ছিল, কিন্তু এমন গভীর জঙ্গলে ভালোভাবে কিছুই দেখা যায় না। চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। একটা গাছের তলায় বসে দুজনে হাঁ করে হাঁপাতে লাগলো, আর একজনের মুখ থেকে লালা বেরিয়ে আসছিল। সদাশিব বলল, ভাইয়া, দৌড়াতে পারি না। এবার দৌড়াতে গেলে মনে হচ্ছে পেটে নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে আসবে। তার চেয়ে বরং এইখানে একটু অপেক্ষা করি। ওরা যদি এখানে না আসে তাহলে ঠিক আছে, কিন্তু যদি এসে পড়ে তখন বিপদ হবে। আপনি আর একটু চলুন না, আর একটু গেলেই আমরা রাস্তা পেয়ে যাব। অন্তত হাঁটতে হাঁটতে চলুন। হাঁটতে হাঁটতে এগোতে লাগলো তারা। দুজনেই বড় ক্লান্ত হয়ে পড়েছিল। পেছনে জঙ্গলের ভেতরে সেই বিভৎস মূর্তিগুলোর আর কোনো দেখা পাওয়া যাচ্ছিল না। আরও কিছুক্ষণ হেঁটে আসার পর যখন ওরা নয়নপুরের রাস্তায় এসে পৌঁছালো, তখন যেন খানিকটা শান্তি পেল দুজনেই। হারাধন বলল, আপনি একটা কাজ করুন খন, এখান থেকে সোজা হেঁটে চলে যান। এই পথে হেঁটে গেলে নয়নতলি পৌঁছে যাবেন। ওই যে নয়নের ঘাট। আমি বরং ওই নয়নতলির ঘাটে গিয়ে অপেক্ষা করি। ভোরবেলা সাঁতরে গিয়ে নৌকাটা রোজা মিয়ার ঘাটের পাশ থেকে নিয়ে চলে আসবো। সদাশিব কিছু টাকা হারাধনকে দিতে গিয়েছিল। হারাধন সে টাকা নেয় না, সামান্য হেসে ফিরিয়ে দেয় সদাশিবকে। সদাশিব এমন চরম বিপদের মধ্যে থেকে বেঁচে ফিরে একরকম দ্রুত গতিতে সেই পথ ধরে এগিয়ে যায় নয়নপুরের দিকে। হারাধন নয়নতলির ঘাটে এসে ঘাসের ওপর শুয়ে পড়েছিল।
তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল। হারাধন বুঝতে পারে না তার উপর সেই ছায়ামূর্তিটা এতদিন পর আক্রমণ করলো কি করে। তার উপর তো আক্রমণ করার কথা নয়। হঠাৎ করে বিদ্যুৎ চমকের মতো একটা কথা তার মাথায় খেলে গেল। হারাধনের গলায় একটা তাবিজ ছিল। হারাধনের মা যখন জানতে পেরেছিল সেদিন রাতে সদানন্দের উপর আসলে আক্রমণটা করেছে একটা খারাপ জিনিস, তখন ওই তাবিজ তৈরি করে দিয়েছিল হারাধনকে। আজ পর্যন্ত সেটা হারাধনের গলাতেই ছিল। কথাটা মনে হতে শুয়ে থাকা অবস্থায় হারাধন নিজের গলায় হাত দেয়। না, গলায় তাবিজটা নেই। চমকে উঠে হারাধন মাটি থেকে লাফিয়ে উঠতে যাবে, এমন সময় মনে হলো চাঁদের আলোটাকে আড়াল করে কে যেন এসে দাঁড়িয়েছে তার মাথার কাছে। হারাধন ওপরে না উঠেই চোখ তুলে তাকাতেই দেখতে পায় এই চেনা ছায়ামূর্তিটা এসে দাঁড়িয়েছে তার মাথার কাছে। হারাধন ওঠার আগেই একটা লম্বা নোকওয়ালা কঙ্কালসার ভারী পা এসে হারাধনের গলার উপরে পড়ে। প্রচণ্ড চাপে হারাধনের গলার নলি যেন পিষে যায় এক মুহূর্তে। নিঃশ্বাস নিতে পারে না হারাধন। দুই হাতে সেই পাটাকে ধরে সরাবার চেষ্টা করতে থাকে, কিন্তু এই ছায়ামূর্তি বিজয় উল্লাসে হাসতে হাসতে বলে, এতদিন পর আমি পেরেছি। এতদিন পর আমি তোকে মারতে পেরেছি। হারাধন কথা বলতে পারে না। কোনো রকমে গড়াতে গড়াতে কিছু বলার চেষ্টা করলেও বুঝতে পারে বলার ক্ষমতা নেই। বুঝতে পারে না জলের মধ্যে ডুবে থাকা অবস্থায় সেই ছায়ামূর্তিটা তাকে আক্রমণ করলো না কেন। তাহলে কি তাবিজটা তখনও তার কাছে ছিল, তারপরে পড়ে যায়? হঠাৎ করেই হারাধনের মনে পড়ে যায় সদাশিবকে বিদায় জানিয়ে নয়নতলী ঘাটে আসার সময় পরনের কাপড়টা খুলে সে একবার গোটা গা মুছে নিয়েছিল। তখনই হয়তো কোনোভাবে তার শরীরে লেগে থাকা তাবিজটা পড়ে যায়। হতেই তো পারে তাবিজটা খুলে পায়ের কোথাও জড়িয়ে গিয়েছিল। কিন্তু সেই সব বোঝার মতো সময় এখন আর নেই। হারাধন বুঝতে পারে ছায়ামূর্তিটার পাশ থেকে আরও কতগুলো কালো কালো ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। তারা যেন অপেক্ষা করছে কিছুর একটার জন্য। গম্ভীর একটা গলা ভেসে আসে খানিক দূর থেকে। একটা গম্ভীর গলায় কে যেন কি বলে, গলাটা বুঝতে পারে না। তারপরে তার চোখ বন্ধ হয়ে আসার আগের মুহূর্তে বুঝতে পারে তার শরীরের ওপরে এসে পড়েছে অনেকগুলো হিংস্র নখ আর হাত। তাদের হিংস্র দাঁত আর নখের আগায় তার মাংস খুবলে খাচ্ছে। মনে পড়ে যায় আজ থেকে প্রায় 400 বছর আগে সদানন্দের বলা একটা কথা। বুঝলি হারাধন, ওই রোজামি আর ঘাটের কাছে যারা থাকে তারা অনেক অতৃপ্তি নিয়ে মরছে। খিদে তেষ্টায় জ্বরের মধ্যে ইঁদুরের মতো দম বন্ধ হয়ে মরেছে। ওদের পেটে বড্ড খিদে। মাঝে মাঝে আশেপাশের গ্রাম থেকে দু একটা মাঝি উধাও হয়ে যায়, শুনিসনি? আর খুঁজে পাওয়া যায় না, ওরা খেয়ে ফেলে। হারাধন তখন বুঝতে পারেনি, কিন্তু এখন বুঝতে পারে। মৃত্যুর আগের মুহূর্তে বুঝতে পারে তার শরীর থেকে খাবলা খাবলা মাংস তুলে নিয়ে কারা যেন মহা আনন্দে খেয়ে চলেছে। রোজা মিয়া ঘাটের কাছে থাকা বুভুক্ষু হতভাগ্য আত্মার দল। সদানন্দ বেশ খানিকটা এগিয়ে এসেছিল, সদাশিব বেশ খানিকটা এগিয়ে এসেছিল। এমন আতঙ্কের মধ্যে সে আগে কখনো পড়েনি। কোমরের কাছে থলিতে টাকাটা আগের মতোই আছে। গলা থেকে আর বুকের কাছ থেকে টপ টপ করে রক্ত পড়ছিল পথের ওপর। বেশ খানিকটা হেঁটে আসার পর হারাধনের কথাটা মনে হলো। সেখানে যেন খানিকটা হাঁপিয়ে গেছে। পথের পাশে গাছের তলায় হেলান দিয়ে বসল।
এখন আর তার কোনো ভয় নেই। বাবা, যা বাঁচা বেঁচে গেছি, এমন বিপদের মধ্যে আর নয়। আর কখনো অজানা অচেনা জায়গায় নদীতে রাতের বেলা নৌকায় উঠবো না। সদাশিব নিশ্চিন্তে গাছে হেলান দিয়েছিল, কিন্তু একটু পরেই তার নিশ্চিন্ত ভাবটা এক ঝটকায় কেটে গেল। চোখ বন্ধ করার আগে ডান দিকে একবার মুখ তুলে তাকিয়েছিল সে। সেদিকে কেউ থাকার কথা নয়, এতটা রাস্তা সে চলে এসেছে। ডান দিকে তো আগের মতোই জঙ্গল থাকার কথা। কথাটা মনে হতেই সদাশিবের মনে হয় তার গাছের ঠিক পিছন দিক থেকে গম্ভীর গলায় কে যেন বলল, ওই জঙ্গলের মধ্যে যে একবার প্রবেশ করে সে আর জীবিত বাইরে বেরোতে পারে না। তুই কি ভেবেছিলিস যে এখান থেকে বেঁচে ফিরে যাবি? এই কে রে ওখানে? এমনি তো অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে এসেছি, আবার আমায় ভয় দেখাস না। আর একটু এগিয়ে গেলে আমি নয়নপুরে পৌঁছে যাব। দেখি কে তুই, বেরিয়ে আয় বলছি। আমি বেরিয়ে এলে তুই আমায় সহ্য করতে পারবি না। তবে তুই যতই নয়নপুরে যাওয়ার চেষ্টা কর, এই নয়নতলির ঘাট ছেড়ে আজ তুই কোথাও যেতে পারবি না। সদাশিব হঠাৎ করে গাছের তলা থেকে উঠে পড়ল, কিন্তু চারপাশে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই, অথচ গলা ভেসে আসছিল ওই দিক থেকেই। সরাসরি মনে হতে গাছের ওপরের দিকে তাকালো। চাঁদের আলো সোজা গাছের গায়ে গিয়ে পড়েছে। সদাশিব দেখতে পেল গাছের গায়ে পা ঝুলিয়ে বসে রয়েছে একটা মানুষ, এর চেয়ে প্রায় দ্বিগুণ। তার মাথায় লম্বা লম্বা সাদা চুল, আর মুখে লম্বা সাদা সাদা দাড়ি, অনেকটা নিচ পর্যন্ত। চোখের মনি যেন কালো কয়লার মতো জ্বলছে, মুখের দাঁতগুলো অস্বাভাবিক লম্বা, আর সে সেখানে বসে আবার হাসতে হাসতে বলে, কিরে, এইবার বল, পালাবি এখান থেকে? সদাশিব বোকা মানুষ নয়। সে মুহূর্তে বুঝতে পারল ও একদল অশরীরীর হাত থেকে বেঁচে এসে আবার কারুর হাতে এসে পড়েছে। সে ছুটতে লাগলো সামনের দিকে, কিন্তু ছুটতে গিয়ে তাড়াহুড়োর মধ্যে সে পথ ভুল করে ফেলেছিল। একটু আগে ডান দিকে যেখানে তার ফাঁকা ফাঁকা বলে মনে হয়েছিল, সেই দিকেই সে মনের ভুলে ছুটেছিল। ছুটতে গিয়ে বারবার পিছনের দিকে তাকিয়ে দেখতে পেয়েছিল সেই লম্বা মূর্তিটা গাছ থেকে নেমে পথের ঠিক মাঝখানটায় এসে দাঁড়িয়েছে। সদাশিব হাঁপাতে হাঁপাতেই ছুটতে লাগলো। রক্ত ছিটকে এসে পড়তে লাগলো গ্রামের রাস্তায়। তার গায়ে মুখ থেকে বেরিয়ে আসা লালা গ্যাঁজলার মতো ঠোঁটের পাশে জমা হলো। সদাশিব আর ছুটতে পারছিল না, তবুও মৃত্যু ভয় থেকে বাঁচার জন্য মানুষ জীবনের শ্রেষ্ঠ দৌড় পর্যন্ত দৌড়াতে পারে। টাকার থলিটা অনুভব করার কথা সদাশিব ভুলেই গিয়েছিল। যখন মুখ থুবড়ে কিছু একটা পায়ে বেঁধে পড়ল, তখন তার সম্বিত ফিরল। এ কোথায় এসে পড়েছে সে? নদীর ঘাট। কিন্তু সে তো গিয়েছিল অনেক দূর। হারাধনকে ছেড়ে সে অনেকটা পথ হেঁটে গিয়েছিল। তার মনে পড়ে, তাহলে কিসে পা বেঁধে পড়েছে দেখতে গিয়ে সরাসরি মুখ থেকে আতঙ্কের একটা চিৎকার বেরিয়ে গেল। আরে এটা এখানে কি? সদাশিব যেটায় পা ছিটকে পড়েছে সেটা আর কিছুই নয়, হারাধনের রক্তাক্ত ছিন্ন ভিন্ন মৃতদেহ। হারাধনের গলাটা তার ধর থেকে আলাদা করে কেউ যেন সুন্দর করে সাজিয়ে রেখেছে। বাকি গোটা শরীরের হাত থেকে পা গলা পর্যন্ত সমস্ত জায়গা ছিন্ন ভিন্ন করা, রক্তে ভেসে যাচ্ছে চারপাশটা। রক্ত মাংস যেন চারপাশে ছড়িয়ে ঘিরে ধরেছে সদাশিবকে। সদাশিব আর সহ্য করতে পারল না, হড় হড় করে বমি করে ফেলল। একেতেই এতটা দৌড়াদৌড়ি, তার উপর এমন দৃশ্য, তার শরীর কেমন ঝিমিয়ে পড়ল।
সদাশিব ওম রেখে মাটির ওপরে পড়তে যাবে এমন সময় দেখতে পেল সেই ছায়া মূর্তিটা যাকে সে দেখতে পেয়েছিল নৌকার উপরে। তবুও পালাবার চেষ্টা করতে গিয়ে পড়ল নদীর জলে। ঠান্ডা জলে পড়েই তার গোটা শরীর যেন আবার পাথরের মতো হয়ে গেল। ছায়া মূর্তি তার পা ধরে টানতে টানতে ওপরে তুলে নিয়ে গেল। সদাশিব বিড়বিড় করে বলল, আমায় ছেড়ে দাও, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তোমরা 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 মারা গেছো নিজের দোষে। তাহলে লম্বা লোকটা ততক্ষণে সেখানে এসে পড়েছে। তোদের জন্যই তো, তুই না করলেও তোদের মতো রাতের বেলা সেদিন রাতে যারা নদীতে ছিল তাদের জন্যই আমরা মরেছি। কত নৌকো সেদিন আমাদের দেখে মুখ ফিরিয়ে চলে গেছে, কতবার তাদের ডেকেছি আমরা। শুধু আমরা নিচু জাত বলে আমাদের কেউ নৌকোয় নিতে চায়নি। আর তাই রাতের বেলায় ঘাটের আশেপাশেও যারা আসবে তাদের কাউকেই আমরা ছাড়ব না। মৃত্যুর আগের মুহূর্তে সদাশিব অনুভব করতে পারল হারাধনের মতো যন্ত্রণা। তীব্র যন্ত্রণায় জ্বলতে জ্বলতে যখন সে বেরিয়ে এলো, তখন একটা হ্যাচকা টানে সেই বিভৎস মূর্তিটা মাথাটা আলাদা করে দিল। এরপরে বেশ কিছুক্ষণ নয়নতলির ঘাটে জুড়ে ছিল সেই বিভৎস মূর্তিগুলো। সদাশিবের মাথাটা আর হারাধনের মাথাটা রেখে বাকি শরীরগুলো নিয়ে তারা নিজেদের মধ্যে মহাভোজে মহা উল্লাসে যেন মেতেছিল। সদাশিব নয়নপুরে পৌঁছাতে পারেনি। নিতাই চক্রবর্তী পরদিন অপেক্ষা করতে করতে আবার লোক পাঠিয়েছিল মফস্বলে সদাশিবের বাড়িতে। সরাসরি হারাধনের মৃতদেহ পাওয়া গিয়েছিল নয়নতলির ঘাটে। দুদিন পর সেই মৃতদেহ দেখে সবাই ভয় পেয়েছিল। শুধু মাথাগুলো দেখেই চেনা গিয়েছিল ওদের। হারাধনের ডিঙিটা তোলা ছিল রোজা মিয়ার ঘাটের এক পাশে। এখনো রোজা মিয়ার ঘাটের এক পাশে হারাধনের ভাঙাচোরা ডিঙিটা পড়ে আছে। তার উপর সবুজ গাছপালা জন্মেছে। ওই এলাকার আশেপাশে কেউ এখনো রোজা মিয়ার ঘাট, নয়নতলির ঘাট, এমনকি আশেপাশের ঘাট থেকেও রাতের বেলায় নদীর জলে নামতে ভয় পায়। নদীর নাম না বলাই ভালো, না হলে বলা যায় না কখনো কোনো পথিক কিংবা মাঝি রাতের বেলা নৌকো চালাতে চালাতে হয়তো কৌতূহল বসে গিয়ে পড়বে রোজা মিয়ার ঘাটে। আর তারপর সেই ঘাটের কাছে গিয়ে পৌঁছালে কি হয় সে কথা নদীর জল ছাড়া আর কেউই ভালো করে জানে না বোধহয়।